আজকের ক্লাস জেট স্ট্রিম এবং ইন্ডিয়ান মনসুনের উপরে। এই পুরো বিষয়টা অত্যন্ত কমপ্লিকেটেড, যে কারণে এবং অধিকাংশ বইয়ে এই পুরো বিষয়টাকে সহজ সাবলীল ভাবে বোঝানো নেই। যে কারণে আমরা একটা বড় অংশের ক্যান্ডিডেট এই বা শিক্ষক পদপ্রার্থী আমাদের ক্লাসরুমের, যারা এই পুরো বিষয়টাকে আরো একবার জানতে বা বুঝতে চেয়েছে। তাই জন্য এই ক্লাসটাকে আর একবার প্ল্যান করা হয়েছে। জেট স্ট্রিম এবং ইন্ডিয়ান মনসুন এই পুরো বিষয়টাকে কোরিলেট করে এই ক্লাসরুমটাকে সাজানো হয়েছে, মানে এই পুরো ক্লাসটাকে সাজানো হয়েছে। পুরো নোট আমি রেডি করেছি, সেই নোটটাকে প্রেজেন্ট করব এবং তার পাশাপাশি অ্যানালাইসিস করব পুরো বিষয়টাকে। প্রথমেই বলি, মৌসুমী বায়ু, আমাদের ভারতীয় মৌসুমী, মানে অ্যাকচুয়ালি মৌসুমী বায়ুর নিজস্ব যদি বলা হয় ক্ষেত্র, সেটা হলো ভারতবর্ষ। তাছাড়াও ভারতের আশেপাশের বেশ কয়েকটি দেশে, মানে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে মৌসুমীর উপস্থিতি রয়েছে। কিন্তু আমরা ভারতকে আদর্শ মৌসুমী জলবায়ুর দেশ বলি, কারণ এখানে রুটিন মাফিক কম বেশি ঋতু পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে, এখানে মানে আর পাঁচটা ভূখণ্ড অপেক্ষা সম্পূর্ণ স্বতন্ত্রভাবে ভারতবর্ষে মৌসুমী বায়ু রেগুলারিটি মেনটেন করে কম বেশি ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়ে থাকে। তাই জন্য এটাকে আমরা আদর্শ মৌসুমী জলবায়ুর দেশ বলি। অন্যান্য দেশের ক্ষেত্রে দেখা যায় কিছুটা অসঙ্গতি থাকে বিভিন্ন বছরে, যে কারণে সেখানে প্রচ্ছন্ন মৌসুমী জলবায়ু অনেক বেশি প্রাধান্য পায়। তো আমাদের ভারতবর্ষ আদর্শ মৌসুমী জলবায়ুর দেশ, তাই ভারতের জলবায়ুকে জানতে হলে প্রথমেই মৌসুমী বায়ুকে বুঝতে হবে। এবং এই বিষয়টা মনে রাখবে অত্যন্ত ডায়নামিক এই কারণেই, কারণ এটা নিয়ে মৌসুমী জলবায়ু বা মৌসুমী বায়ুর উৎপত্তি নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। একই রকম ভাবে এই মতভেদের মধ্যে মডিফিকেশন, এটাও কিন্তু কন্টিনিউয়াস পরিবর্তনশীল। তাই জন্য এটা নিয়ে আমাদের নিজেদের সবসময় টাচে থাকতে হবে যে মৌসুমী বায়ু নিয়ে নতুন কোনো তথ্য আসলো কিনা। এবং এর সাথে যেটা আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আজকে আমরা পড়বো, সেটা হলো জেট স্ট্রিম। এই জেট স্ট্রিম অত্যন্ত ডায়নামিক, কারণ এটাও গবেষণা লব্ধ এবং বর্তমান কালেও এটা নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন তথ্য আসছে এবং বিভিন্ন স্কলার বিভিন্নভাবে বিষয়টাকে অ্যানালাইসিস করছেন। তাই জন্য দুটো বিষয় ডায়নামিক। তাই আমাদের পুরনো তথাকথিত যে বই, সেই বই থেকে শুধুমাত্র পড়লেই হবে না, সত্য তথ্যের সাথে নিজেদেরকে সবসময় সঙ্গত রাখতে হবে। এবার দেখো, সহজ ভাষায় আমি প্রথমে পুরো বিষয়টা বোঝাবো। তার আগে আমরা এখানে মৌসুমী বায়ুর কিছু নেচার তুলে ধরা হয়েছে। প্রথমেই দেখো, the relationship between the jet stream and the Indian monsoon is crucial to understanding monsoon pattern and variability in India. কারণ মনে রাখতে হবে, বর্তমান গবেষণা বলছে যে কেবলমাত্র এই যে মৌসুমী বায়ু হলো স্থলবায়ু অ্যান্ড সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ। যেটা ক্লাসিক্যাল তত্ত্ব অনুযায়ী বলা হয় যে তিব্বত মালভূমিতে উষ্ণতা বেড়ে যাওয়ার ফলস্বরূপ যে লো প্রেশার তৈরি হয়, সেই লো প্রেশারের টানেই সংলগ্ন সমুদ্র, অর্থাৎ আমাদের এক্ষেত্রে ভারত মহাসাগরের উত্তরের অংশ, যেটা বে অফ বেঙ্গল অ্যান্ড আরবিয়ান সি, এই দুটো অংশে আহ, সেই সময়কালে যখন সূর্যের উত্তরায়ণ হয়, তখন স্থায়ীভাবে হাই প্রেশার তৈরি হয় এবং তিব্বত মালভূমিতে লো প্রেশার তৈরি হয়। এই হাই প্রেশার আর লো প্রেশারের পারস্পরিক সহ অবস্থান এবং এই সহ অবস্থানের কারণেই প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স অ্যাক্টিভ হয়। আর সেই ফোর্সের কারণেই দেখা যায় যে এই হাই প্রেশার থেকে বায়ু ছুটতে শুরু করে লো প্রেশারের দিকে। আর সেই ছোটার পথে আমাদের ভারতবর্ষের অবস্থান। তাই জন্য দেখা যায় ভারতে মৌসুমী বায়ু স্পষ্টভাবে প্রভাব বিস্তার করে। মানে বেসিক বিষয়টা এটাই, যে সমুদ্র থেকে বায়ু ছুটছে, মানে হাই প্রেশার থেকে বায়ু ছুটছে লো প্রেশারের দিকে। আর ছোটার পথে যে বিস্তীর্ণ ক্ষেত্রটা, সেটা হলো ভারতীয়, পুরো ভারতীয় উপমহাদেশ। এবং এই উপমহাদেশে যেহেতু কিছু টোপোগ্রাফিক ডাইভার্সিটি রয়েছে, তাই জন্য এই বায়ু প্রবাহ আলাদা আলাদা দিকে আলাদা আলাদা প্রভাব বিস্তার করে। যেমন ধরো, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের পশ্চিম ঢাল, সেখানে এক ধরনের নেচার, এই বায়ু বাহিত হচ্ছে, দেখা যাচ্ছে পশ্চিম ঢালে প্রথমেই বাধাপ্রাপ্ত হয়ে পড়ছে। তাই জন্য এখানে অরোগ্রাফিক বা শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বৃষ্টিপাত হচ্ছে পশ্চিম দিকে। অথচ পূর্ব দিকে জলীয় বাষ্পের স্পষ্ট অনুপস্থিতি, যে কারণে এখানে শুষ্কতা লক্ষণীয়। এবং তাই জন্যই এখানে সাভানা টাইপের তৃণভূমি বা তৃণক্ষেত্রের বিকাশ ঘটেছে, বা
সাভানা বনভূমিও বলে। তো সেটার বিকাশ হয়েছে যেহেতু জলের অভাব রয়েছে। আবার একইভাবে আরাবল্লী পর্বতের পূর্ব ঢাল বরাবর এটি বাহিত হয়ে ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে বা ওভারঅল পূর্ব ভারতে চলে যাচ্ছে, কিন্তু আরাবল্লীর পশ্চিম দিকে সহসাই যেতে পারছে না, যে কারণে দেখা যাচ্ছে রাজস্থানে তীব্র শুষ্কতা লক্ষ্য করা যাচ্ছে। আবার একইভাবে ফানেল আকৃতি গঠনযুক্ত আমাদের হিমালয়ান যে অবস্থান, সেই অবস্থানে গোপের মতো দেখতে উত্তর পূর্ব ভারতের যে ফানেল, সেই ফানেল বা ফাদলের মতো আটকে পড়ে দেখা যাচ্ছে উভয় শাখা, অর্থাৎ বঙ্গোপসাগরীয় আরব সাগরীয় শাখা, যেটি কিন্তু সমানভাবে ওই ফাদলে আটকা পড়ে যাচ্ছে, যার ফলস্বরূপ ওই ফাদল বরাবর যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে বিশেষ করে মেঘালয়, সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। মানে মৌসুমী বায়ুটা আফটার অল আসছে সমুদ্র থেকে, যাচ্ছে যাওয়ার উদ্দেশ্য তিব্বত মালভূমির লো প্রেশারের দিকে, কিন্তু যাওয়ার পথে বাধা স্বরূপ ভারতের উপমহাদেশীয় অবস্থান, এবং সেই অবস্থানের মধ্যে আবার টোপোগ্রাফিক বৈচিত্র্য, আর এই বৈচিত্র্যের ফলস্বরূপ বিভিন্ন দিকে বিভিন্ন রকম ভাবে প্রভাব ফেলছে মৌসুমী। একটা সময় দেখা যায় যে দীর্ঘদিন ধরে বায়ু প্রবাহিত হওয়ার কারণে ভারতের প্রায় সর্বত্র আর্দ্রতা অবস্থান করছে। তখন দেখা যাচ্ছে মানে অ্যাটমসফিয়ার পুরো আর্দ্র। তখন দেখা যাচ্ছে যে জায়গাগুলোতে পৌঁছাতে পারেনি বায়ু, যেমন আরাবল্লীর পশ্চিম দিক টপকে যেতে পারেনি, আরাবল্লীর পশ্চিম দিকেও টপকে চলে গেল, যে কারণে দেখা যাবে জুলাই মাসে খুব শর্ট টাইম ডিউরেশনের জন্য পশ্চিম দিকে মানে রাজস্থানেও দেখা যাচ্ছে যে বর্ষাকাল উপস্থিত হয়, এবং তখন হঠাৎ করে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বায়ু অনুপ্রবেশ করার কারণে বীভৎস পরিমাণে বৃষ্টিপাত হয়, অর্থাৎ ইন্টেন্সিটি বেড়ে যায়, যে কারণে এখানে ফ্ল্যাশ ফ্লাড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এই রকম নেচার আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এই জলবায়ুগত প্রকৃতিগত তারতম্য সেটা তৈরি হয়েছে সেখানকার টোপোগ্রাফি এবং ওভারঅল মৌসুমীর যে আসা, সেই মৌসুমী আসার সাথে সঙ্গতি রেখে। তাহলে আমাদের মৌসুমী সম্পর্কে খুব বেশি ডাউট নেই। আমরা এটা আমাদের ক্লাস যেখানে আমরা মৌসুমী বায়ু পড়িয়েছি ক্লাইমেটোলজি পার্টে, বা রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া পড়ার সময় যখন আমরা ভারতের ক্লাইমেট পড়িয়েছি, তখন পুরো বিষয় আমি সুন্দরভাবে বুঝিয়েছি। আমাদের আজকের পড়ার বিষয় হলো জেট স্ট্রিমের সাথে ইন্ডিয়ান মনসুনের সম্পর্ক, কিন্তু পুরো বিষয়টায় ঢোকার আগে কিছু বেসিক কথা না বললে বিষয়টা সেই অর্থে আসে না, মানে বোঝানোর যে অনুভূতিগুলো তৈরি হয় না। এবার দেখো, আমি এখানে কিছু নেচার তুলে ধরা হয়েছে যেগুলো সবাই আমরা জানি। মনে রাখবে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য একমাত্র সেই রকম যেখানে বলা হচ্ছে ঋতু পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে 180 ডিগ্রি কৌণিক হেরফের বায়ু প্রবাহের দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু বাহিত হচ্ছে, আবার একটা সময় উত্তর পূর্ব দিক থেকে বায়ু বাহিত হচ্ছে, অর্থাৎ পুরো এর ডিগ্রিগত অবস্থান যদি দেখি তাহলে 180 ডিগ্রি অবস্থানগত সরণ বায়ু প্রবাহের অভিমুখের, সেটা কিন্তু কেবলমাত্র মৌসুমী বায়ুর জন্য। মনসুন আর সিজনাল উইন্ড, সিজনাল উইন্ড rhythmic wind movement and periodic wind which reverse their direction with a change of season। সহজ কথা জানি আমরা এগুলো। নেক্সট কি বলছে দেখো, the monsoon is a double system of seasonal wind. They flow from sea to land during the summer and from land to sea during winter। আমরা জানি এগুলো সহজ কথা। Some scholars tend to treat the monsoon wind as land and sea breeze। বর্তমানকালে কিছু গবেষক একে ল্যান্ড ব্রিজ সি ব্রিজের বৃহৎ সংস্করণ হিসাবেই মান্যতা দিয়ে থাকেন। ওকে, নেক্সট, মনসুন আর peculiar to the Indian subcontinent, Southeast Asia, basically Southeast Asia, part of Central Western Africa, পার্ট অফ সেন্ট্রাল ওয়েস্টার্ন আফ্রিকা এবং সাউথ ইস্ট এশিয়া, এই জায়গাগুলোতে এগুলি ওভারঅল অবস্থান করে। দে আর মোর প্রোনাউন্সড ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কম্পেয়ার টু এনি আদার রিজন। মনে রাখতে হবে মৌসুমী মানেই আমরা সবসময় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকেই বেশি গুরুত্ব দেব, কারণ এটি আদর্শ ক্ষেত্র মৌসুমীর জন্য। ওকে, দে আর মোর প্রোনাউন্সড, আচ্ছা বলা হয়ে গেছে। ইন্ডিয়ান মনসুন আর কনভেকশন সেল অন এ ভেরি লার্জ স্কেল। কনভেকশন সেল কাকে বলা হয়? একটা পরিচলন চক্র, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে একটা সার্কুলার, আমি যে আজকে পড়াবো যে পড়াটা, সেই পড়ার মধ্যে ঢুকতে হলে আগে এই জিনিসগুলো বুঝতে হবে পুরো বিষয়টা, তাই এই কথাগুলো সবাই মন দিয়ে শুনবে।
এখানে বলছে ইন্ডিয়ান মনসুন আর কনভেকশন সেল, একটা কনভেকশন সেল, পরিচলন চক্র একটা, অন ভেরি লার্জ স্কেল, একটা বৃহৎ স্কেলের একটা কনভেকশন সেল আসলে মৌসুমী বায়ু। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই কথাটাকে সবাই লক করে রাখো। নেক্সট পরের কনসেপ্ট, দে আর পিরিয়ডিক or secondary wind system with seasonal reversal in wind direction, একদম পুরো বদলে যাচ্ছে এবং সেটা 180 ডিগ্রি বদল। ওকে, আগেই বললাম। পরের কনসেপ্ট, সাউথ ওয়েস্ট মনসুন আর ফর্ম ডিউ টু অ্যান ইন্টেন্স লো প্রেশার সিস্টেম ফর্মড ওভার দ্য তিব্বতান প্লেটু। এই কথাটাকে লক করো সবাই। এখানে বলা হয়েছে সাউথ ওয়েস্ট মনসুন আর ফর্ম ডিউ টু অ্যান ইন্টেন্স লো প্রেশার, বিভৎস লো প্রেশার অবস্থান করে মূলত তিব্বত প্লেটুর উপরে। আর এটাই মূল চালিকা শক্তি। যে স্কলার, যে গবেষক যেভাবেই পুরো বিষয়টাকে তুলে ধরুক না কেন, এটাকে কেউ অ্যাভয়েড করতে পারেনি। কেউ প্রত্যক্ষভাবে বিষয়টাকে দায়ী করেছেন, কেউ পরোক্ষভাবে। তাই এই কথাটাকে লক করো, আমরা পরের বার যে কনসেপ্ট যাব তখন আমাদের এটা লাগবে। নেক্সট পরের কনসেপ্ট বলছে নর্থ ইস্ট মনসুন আর অ্যাসোসিয়েটেড উইথ হাই প্রেশার সেল ওভার তিব্বতান অ্যান্ড সাইবেরিয়ান প্লেটু। বলছে নর্থ ইস্ট মনসুন কেন হয়? নর্থ ইস্ট মনসুন হওয়ার কারণ হলো হাই প্রেশার। হাই প্রেশার, দেখো এই জায়গাটা একটা বিষয়, ভীষণ গুরুত্বপূর্ণ কথা এটা। আমরা বলছি সাউথ ওয়েস্ট মনসুন তৈরি হচ্ছে কার টানে? টানটা কার? টানটা হলো তিব্বতেন প্লেটুর উপরে একটা লো প্রেশার সেল, তার টানে তৈরি হচ্ছে। আর যখনই আমি বলবো নর্থ ইস্ট মনসুন কেন তৈরি হচ্ছে, তখন আমি এটা বলছি না যে সমুদ্রে সমুদ্রে লো প্রেশার তৈরি হচ্ছে, এই কথাটাকে সহজেই বলছি না। আমি প্রথমেই কি বলছি? প্রথমেই বলছি নর্থ ইস্ট মনসুন আর অ্যাসোসিয়েট উইথ হাই প্রেশার সেল ওভার তিব্বতান অ্যান্ড সাইবেরিয়ান প্লেটু। অর্থাৎ কোথায় যেন এই উত্তরের অংশটা, মানে তিব্বত মালভূমি এ যেমন প্রথম সাউথ ওয়েস্টার্ন মনসুনের ক্ষেত্রে মেজর রোল প্লে করলো, আবার একইভাবে নর্থ ইস্ট মনসুনের ক্ষেত্রেও এই তিব্বত আর সাইবেরিয়ান প্লেটু এরা মেজর রোল প্লে করছে। অর্থাৎ এরা কিন্তু হাই প্রেশার লো প্রেশার কম করা এবং তাদের ফরমেশনের ফলস্বরূপ বায়ু প্রবাহের অভিমুখের বদল, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, মনে রাখো এটা। এই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার পরোক্ষতা আমি তো বলতেই পারি যে তিব্বতান মালভূমিতে হাই প্রেশার লো প্রেশার তৈরি হওয়ার কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হয় না, হয় হলো সমুদ্রে হাই প্রেশার তৈরি হওয়ার জন্য। তো এটা তো বলছি না আমি, এটা তো বলছি না, আমি বলছি তিব্বত মালভূমিতে লো প্রেশার তৈরি হওয়ার জন্য। আবার একইভাবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, আমি বলছি না যে সমুদ্রে লো প্রেশার তৈরি হওয়ার জন্য, আমি বলছি না। আমি বলছি তিব্বত মালভূমি আর সাইবেরিয়ায় হাই প্রেশার তৈরি হওয়ার জন্য। এই কথাটাকে সবাই লক করো। পরে কনসেপ্ট, কান্ট্রি লাইক ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মায়ানমার, প্রত্যেকটা দেশ রিসিভ মোস্ট অফ অ্যানুয়াল রেইনফল ডিউরিং সাউথ ওয়েস্ট মনসুন সিজন। আর সাউথ ইস্ট চায়না, জাপান এরা আর কি, ইনফ্যাক্ট আমাদের ভারতেরও তামিলনাড়ু উপকূল যেটা রয়েছে, করমন্ডল উপকূল, সেই জায়গাগুলো ডিউরিং নর্থ ইস্ট রেইন মানে টাইম পিরিয়ডে রেইনফল হয়। আর রেইনফল হওয়ার মেন বিষয় একটাই মনে রাখবে, হাতি ঘোড়া ভাবে কিছু নয়, শুধু একটা কথা, সেটা হলো বায়ু যখন বাহিত হচ্ছে তখন সেই বায়ু যদি জলাশয়ের উপর দিয়ে বাহিত হয়, তাহলে সে কিছুটা জলীয় বাষ্প গেইন করার ইচ্ছে থাকে। মানে তুমি যদি একটা সোনার খনির মধ্যে দিয়ে যাও, তখন তোমার একটা মনোভাব থাকবে আমি একটু সোনা নিয়ে যাই। তো একইভাবে বায়ু যখন জলের উপর দিয়ে যায়, তখন যেহেতু বায়ুর নিজস্ব টেম্পারেচারের নিরিখে জলীয় বাষ্প ধারণ ক্ষমতার একটা ইকুয়েশন আছে। যদি বায়ু বেশি উষ্ণ হয় তার মানে শক্তিশালী বায়ু, প্রচুর জলীয় বাষ্প ধরে নিয়ে যেতে পারবে। আবার বায়ু যদি শীতল হয় তাহলে দুর্বল, মানে বয়স্ক বায়ু, তার মানে সে বেশি জলীয় বাষ্প নিতে পারবে না। তাহলে যখন বায়ু কোনো জলাশয়ের উপর দিয়ে বাহিত হচ্ছে এবং সেই বায়ুতে টেম্পারেচার ডিসাইড করবে ও কত পরিমাণ জলীয় বাষ্প ধরবে, মনে রাখবে কথাটা। টেম্পারেচার যদি বেশি হয় তাহলে প্রচুর জলীয় বাষ্প ধরে নিয়ে যাবে। টেম্পারেচার যদি কম হয় তাহলে ওর ইচ্ছে আছে, বুড়ো মানুষ সোনার খনির মধ্যে দিয়ে যাওয়ার মতো ইচ্ছে আছে এক বোঝা নিয়ে যাওয়ার, কিন্তু নিতে পারছে না। আর ইয়াং একটা ছেলে যাচ্ছে, সে এক বোঝা সোনা নিয়ে চলে যাচ্ছে, বিষয়টা এইরকম। তাহলে অপেক্ষাকৃত টেম্পারেচার কম যদি হয় বায়ু,
তাহলে সে নেয়, কিন্তু সেই জলীয় বাষ্প অনেক নয়। তাই জন্যই যখন শীতকালে আমাদের করমণ্ডল উপকূলে বৃষ্টি হয় বা ওভারঅল পৃথিবীর যে জায়গাগুলোতে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর দ্বারা বৃষ্টি হয় শীতকালে, সেই বায়ুর দ্বারা সৃষ্ট হওয়া বৃষ্টিপাতের প্রাবল্যতা অনেক কম হয়। এই কথাটাকে মনে রাখো। ওকে, এবার আমরা যে জায়গায় যাব, নেক্সট কনসেপ্ট। নেক্সট কনসেপ্টে আমরা আসবো। এখন আমরা ঢুকছি মেন কথায়। মৌসুমী বায়ু সম্পর্কে সবার একটা স্পষ্ট ধারণা আশা করি এই ক্লাসের পর হবে, এবং অবশ্যই আমি সাজেস্ট করব এই ক্লাস দেখার আগে ম্যান্ডেটরি হলো তার মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত মতবাদের ক্লাস করা, ভারতের জলবায়ুর ক্লাস করা, এবং অ্যাটমসফিয়ারিক স্ট্যাবিলিটি ইনস্ট্যাবিলিটির ক্লাস করা। কারণ এই তিনটে জিনিস না জানলে কেউ এই বিষয়টাকে কোরিলেট করতে পারবে না। ঠিক আছে, ভাষা ভাষা জেনে বুঝে পড়ে কোনো লাভ নেই, পড়তে হবে এমন ভাবে লজিক্যালি। কারণ মনে রাখবে, এই পড়াগুলো যখন পড়ছো তখন এটা ভাববে না তুমি ভূগোল পড়ছো, ভাববে তুমি বিজ্ঞান পড়ছো। এবার সেটা ভূগোলের অংশ, সেটা আলাদা বিষয়। এবার দেখো পরে কনসেপ্ট, ফ্যাক্টরস রেসপন্সিবল ফর সাউথ ওয়েস্ট মনসুন ফরমেশন। আমরা সাউথ ওয়েস্ট মনসুনকেই না প্রকৃত মৌসুমী বায়ু বলে থাকি। আর উত্তর পূর্ব দিক থেকে আসে সেটাকে আমরা কখনোই গুরুত্ব দেই না, কারণ আমরা তো সবসময় আমাদের নিজের ইউটিলিটি দিয়ে বিচার করি না। তো দক্ষিণ পশ্চিম দিক থেকে যে বায়ু আসে সেই বায়ু ভারতবর্ষের প্রায় 80% বৃষ্টিপাত ঘটায়। তাই জন্য এই বায়ুকে নিয়েই আমরা মাথায় রাখি এবং এই বায়ুকেই মৌসুমী বায়ু হিসাবে অ্যাড্রেস করি, মনে রাখবে এই কথাটা। আর উত্তর পূর্ব দিক থেকে যেটা আসে সেটা নিয়ে একদল স্কলার বলে যে আসলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পিছু হটে বলে, পিছু হটার কারণে যে যখনই পিছু হচ্ছে তখন উত্তর পূর্ব দিক থেকে একটা বায়ু এসে সেই এলাকাটা ঘিরছে, সেই এলাকাটা দখল করছে, মানে অনেকটা ভারত চীন সীমান্তের মতো। যদি কোনো কারণে ভারতের সেনাবাহিনী পিছু হটে যায় তাহলে চীনের সেনারা চলে আসবে সেই বাউন্ডারির মধ্যে। আবার যদি চীনের সেনারা পিছু হটে তাহলে ভারত ঝুঁকে যাবে। বিষয়টা এইরকম। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা চিহ্নিত করি আমরা এনএলএম কে দিয়ে, সেই এনএলএম ক্রমশ দক্ষিণ পশ্চিম দিকে শিফট করে। তাই জন্য উত্তর পূর্ব দিক থেকে একটা শীতল বায়ু এসে সেই এলাকা দখল করে। বিষয়টা এইভাবে কিছু স্কলার বর্ণনা করেন এবং এটাই যুক্তিযুক্ত এবং যথাযথ। এবার দেখো, ফ্যাক্টর রেসপন্সিবল ফর সাউথ ওয়েস্ট মনসুন ফরমেশন, ইন্টেন্স হিটিং অফ তিব্বতেন প্লেটো ডিউরিং সামার মান্থ। এটা চোখ বন্ধ করে সমস্ত গবেষকের জন্য একটা বলতে পারো যে সেই গ্র্যাভিটির সূত্রের মতো, এটাকে মেনে নিতেই হবে সবার। দ্বিতীয় কনসেপ্ট, পার্মানেন্ট হাই প্রেশার সেল। হাই প্রেশার সেল, কারণ লো প্রেশার হলেই তো হবে না, তাকে কে দেবে সাপ্লাই? সাপ্লাই তো দেবে হাই প্রেশার। তাই হাই প্রেশার আশেপাশে যদি না থাকে তাহলে তো হবে না। সমুদ্রে যদি কোনোভাবে কোইন্সিডেন্টাল ভাবে ওই সময় শক্তিশালী হাই প্রেশার তৈরি না হয়, যেমন অনেক সময় দেখি না যে ভারতবর্ষে ইন্ডিয়ান ওশান ডায়াপোল বা এলনিনো লানিনা বা এনসিওর যে প্রভাব, এই সমস্ত কারণে আমাদের ভারতবর্ষে মৌসুমী ঢুকতে লেট হয়, যাকে আমরা ব্রেক অফ মনসুন বলে থাকি। এটা হওয়ার একটাই কারণ, সমুদ্রে হাই প্রেশার জাঁকিয়ে বসতে পারে না। সমুদ্রে হাই প্রেশার ঠিকঠাক যদি ফর্ম না করে তাহলে সে পরিচালিত হবে না। আর পরিচালিত না হলে যতই তুমি, তোমার কাছে টান আছে, তুমি টানছো কাউকে, কিন্তু আশেপাশে কোনো সুনির্দিষ্ট হাই প্রেশার বেল্ট তৈরি হয়নি যে তোমাকে সুন্দরভাবে সাপ্লাই দেওয়ার কাজটা শুরু করতে পারবে, তাহলে আর আসবে না। ঠিক এই একই বিষয় আমরা আজকে যেটা বুঝবো তার মধ্যে এই সব কথা প্রযোজ্য। ভালো করে বোঝার চেষ্টা করো। তো এই যে সমুদ্রে পার্মানেন্ট হাই প্রেশার সেল তৈরি হওয়া, পার্মানেন্ট বলতে ওই সাময়িক সময় ঋতু পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে যে কথাটা ব্যবহৃত হয় সেটা, পার্মানেন্ট হাই প্রেশার সেল ইন সাউথ ইন্ডিয়ান ওশান। মনে রাখবে, সাউথ ইন্ডিয়ান ওশান, east of in the South Indian Ocean, okay, and east to northeast of Madagascar in summer. তো এই অংশগুলোতে মানে ইস্ট টু নর্থ ইস্ট অফ মাদাগাস্কার ইন সামার, এই মাদাগাস্কারকে কেন্দ্র করে যদি আমরা দেখি তাহলে এই জায়গাগুলোটা মূলত মূলত একটা পার্মানেন্ট হাই প্রেশার সেল মানে ইন্ডিয়ার দক্ষিণে বিলং করবে, তৈরি হবে। ওকে, নেক্সট পরে কনসেপ্ট হলো সাব ট্রপিক্যাল জেট স্টিম। সাব ট্রপিক্যাল জেট অর্থাৎ ট্রপিক্যালের ওপরে থাকে। ট্রপিক্যাল মানে এক্সট্রিম ক্রান্তীয় অঞ্চলে, আর সাব ট্রপিক্যাল মানে ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণর মাঝে বলতে পারো, অনেকটা নাতিশীতোষ্ণর কাছাকাছি, তাকে আমরা সাব ট্রপিক্যাল জেট বলে থাকি। তো সাব ট্রপিক্যাল জেট স্ট্রিম
ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম অ্যান্ড 4 নম্বর ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস হলো ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আইটিসি জেট। তো এই কটা হলো মূল ফ্যাক্টরস। এই ফ্যাক্টরস গুলো যেভাবে পরিচালিত করবে তেমন ভাবে মৌসুমি তৈরি হবে। কোনো বছর আমরা বিভিন্ন বছরে মৌসুমির রকম ফের দেখি, আর সেই আলাদা আলাদা হওয়ার কারণটা হলো এই ফ্যাক্টরস গুলোর গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করাটা, কে কিভাবে কাজ করবে। এটা হলো রেগুলার প্যারামিটার। আমরা রেগুলার প্যারামিটার গুলো বোঝালাম, এগুলো রেগুলারলি মেনটেন করে মৌসুমি তৈরি হওয়া বা প্রভাবিত করাকে মৌসুমি। তাছাড়াও গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস রয়েছে যেগুলো আমি পরে লিখেছি সেই বিষয়গুলো আমি বোঝাবো। দেখো, পরেগুলো একবার দেখিয়ে দিই কি কি রয়েছে। দেখো, ফ্যাক্টর ফ্যাক্টরস ফ্যাক্টরস দ্যাটস ইনফ্লুয়েন্স দ্য ইন্টেন্সিটি। মৌসুমি তো তৈরি হলো, কোনো ব্যাপার না। মৌসুমি তৈরি হওয়াটা জন্য যে যে ফ্যাক্টর আমি বললাম, ওকে। এখানে বলছে ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ইন্টেন্সিটি অফ সাউথ ওয়েস্ট মনসুন। সাউথ ওয়েস্ট মনসুনটার ইন্টেন্সিটি কেমন হবে, সে কি দুর্বল হবে? দেখো, খুব সহজ ভাষায়, মৌসুমি তো প্রতি বছরই মৌসুমি বায়ু তৈরি হবে, আসবে। যখনই হাই প্রেশার লো প্রেশার তৈরি হবে তখনই শুরু হবে, কোনো ব্যাপার না। কিন্তু প্রশ্ন হলো, এই যে বায়ুটা আসছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তার ইন্টেন্সিটি দ্বারা নিয়ন্ত্রিত হবে ভারতবর্ষে কত পরিমাণ বৃষ্টি হবে। তাই জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস। এই ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ইন্টেন্সিটি অফ সাউথ ওয়েস্ট মনসুন কি কি রয়েছে দেখো। ফার্স্ট বলছে স্ট্রেংথ অফ লো প্রেশার ওভার তিব্বত অ্যান্ড হাই প্রেশার ওভার সাউথ অ্যান্ড ইন্ডিয়ান ওশান। তো যে ইন্ডিয়ান ওশানের উপরে যে হাই প্রেশার, তার ইন্টেন্সিটি স্ট্রেংথ কত, সে কত শক্তিশালী, এবং লো প্রেশার যেটা তিব্বতেন প্লেটুতে তৈরি হয়েছে সে কতটা শক্তিশালী। এটা প্রথম ফ্যাক্টরস। দ্বিতীয়ত, সোমালি জেট এবং সোমালি কারেন্ট। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে সোমালি জেট অ্যান্ড সোমালি কারেন্টের প্রভাব মৌসুমীতে ভারতের। তো সেটা নেক্সট গুরুত্বপূর্ণ প্যারামিটার। তারপরে রয়েছে ইন্ডিয়ান ওশান ব্রাঞ্চ অফ ওয়াকার সেল। ওয়াকার সেল যেটা পুরো সমুদ্রেই চলে, পুরো মহাসাগর গুলোতে চলে, সেই ওয়াকার সেলে ইন্ডিয়ান ওশানের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চটা গেল। তারপর রয়েছে ইন্ডিয়ান ওশান ডায়াপোল। তাহলে এই যে ফ্যাক্টরস গুলো, একটা হলো স্ট্রেংথ অফ লো অ্যান্ড হাই প্রেশার, দুই হলো সোমালি জেট অ্যান্ড সোমালি কারেন্ট, তিন হলো ইন্ডিয়ান ওশান ব্রাঞ্চ অফ ওয়াকার সেল, আর চার হলো ইন্ডিয়ান ওশান ডায়াপোল। এবং এর মধ্যেই তুমি ঢুকিয়ে দিতে পারো আমাদের ট্রপিক্যাল ইস্টার্লি জেট। ট্রপিক্যাল ইস্টার্লি জেটের উপস্থিতি, জেটের প্রভাব, সেটা এখানে লিখে দেওয়া যেতে পারে। তো ট্রপিক্যাল ইস্টার্লি জেট, অর্থাৎ ট্রপিক্যাল ইস্টার্লি জেট, এটাও এখানে কার্যকর, এটাও আমরা এখানে লিখবো ইন্টেন্সিটি অফ সাউথ ওয়েস্ট মনসুনের ক্ষেত্রে। গেল। তাহলে প্রথমেই আমরা বুঝে নিলাম যে কি কি ফ্যাক্টরস কাজ করে মৌসুমী বায়ুর ইন্টেন্সিটিকে পরিবর্তিত করার জন্য। এবং মনে রাখবে, এখানে যারা আমি যে একটা প্রশ্ন এসেছিল তার ভিত্তিতে এই ক্লাসটা তো করা হলো। তার প্রশ্ন হলো জেট স্ট্রিমের প্রভাব ভারতের মৌসুমী বায়ুতে। কিন্তু আমাদের শুধু জেট বায়ুর প্রভাব পড়লে হবে না, আমাদের সোমালি জেট সোমালি কারেন্টের প্রভাব পড়তে হবে, আমাদের ইন্ডিয়ান ওশান ডায়াপোল পড়তে হবে, এবং ইন্ডিয়ান ওশান ব্রাঞ্চ অফ ওয়াকার সেল, যেমনটা আমরা অলরেডি জানি, যেটা অর্থাৎ এল নিনো, লা নিনা, নিউট্রাল ফেজ, এইগুলোর প্রভাব। তো এই সবই কিন্তু কোরিলেটেড আমাদের ইন্ডিয়ান মনসুনের জন্য, আর সেগুলি সবই পরীক্ষা আসার উপযোগী। তো প্রথমেই আমি যে জায়গায় যাব সেটা হলো ইন্ডিয়ান ওশান ডায়াপোল এর প্রভাবটায়। কারণ এই ক্লাসের মধ্যে দিয়ে আমি সবার প্রভাবই কিন্তু বুঝিয়ে দিচ্ছি, যাতে ফার্দার আমাদের মৌসুমী বায়ুর সাথে সম্পর্কযুক্ত অন্যান্য ফ্যাক্টরস গুলোর আর কোনো সমস্যা না থাকে। তো প্রথম কনসেপ্ট ইন্ডিয়ান ওশান ডায়াপোল এবং তার সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক কি। প্রথমেই প্রশ্ন আসে, ডায়াপোল আসলে কি? ডায়াপোল মানে হলো দুটো পোল তৈরি হচ্ছে। পোল মানে দুটো গ্রন্থি বিন্দু তৈরি হচ্ছে। গ্রন্থি বিন্দু কিসের নিরিখে? উষ্ণতার নিরিখে। উষ্ণতার নিরিখে পুরো ভারত মহাসাগরকে যদি দেখি, তাহলে ভারত মহাসাগরের উত্তর দক্ষিণে উষ্ণতার তারতম্য থাকবে, এটা খুব স্বাভাবিক। এটা হাতি ঘোরা কোনো বিষয় নয়। প্রত্যেক মহাসাগরের উত্তর আর দক্ষিণে
বা যেমনটা হয় না, আমরা মৌসুমী স্রোত পড়ার সময় দেখেছিলাম, স্রোত চক্রটা পরিচালিত হয় কিভাবে? নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি, তাই এখানকার স্রোতগুলো সব ওপর দিয়ে বাহিত হয়, যাকে বহিঃস্রোত বলে। আর মেরু অঞ্চলে অন্তঃস্রোত হয়, এবং এই উপরের বহিঃস্রোতগুলো বাহিত হয় মেরুর দিকে। আবার মেরু থেকে নিচ দিয়ে আসে ইয়ের দিকে, কনভেকশনাল একটা কারেন্ট চলে। এইভাবেই পুরো স্রোত চক্রটা চলে। তাই উত্তর দক্ষিণে উষ্ণতার তারতম্য সমুদ্রে অত্যন্ত সাধারণ একটি ঘটনা, শুধু সমুদ্র নয়, মহাদেশের ক্ষেত্রেও। কারণ আমরা জানি অক্ষাংশ পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে জলবায়ু বা সেখানকার টেম্পারেচারের বদল হয়। ওকে, কিন্তু এই কথাটা তেমন নয়। এটা হলো পূর্ব পশ্চিমে উষ্ণতার তারতম্য। পুরো ইন্ডিয়ান ওশানের পূর্ব আর পশ্চিম দিকে উষ্ণতার তারতম্য। যতক্ষণ পর্যন্ত এটা 4 ডিগ্রির আশেপাশে পার্থক্য থাকবে, ততক্ষণ একে কোনো গুরুত্ব দেওয়া হয় না। 4 ডিগ্রি কম, 4 ডিগ্রি বেশি যদি হয়, তাহলে এটা খুব বেশি গুরুত্ব পায় না এবং পোল ফর্ম করতে পারে না, মনে রাখবে। যতক্ষণ না পর্যন্ত সেটা 4 ডিগ্রি থাকবে, যতক্ষণ পর্যন্ত 4 ডিগ্রি প্লাস অথবা 4 ডিগ্রি মাইনাস, ততক্ষণ সেটা পোল জেনারেট করার জন্য যথাযথ নয়। কিন্তু যখনই অ্যাবভ 4 ডিগ্রি হেরফের হয়ে যাবে, দুটো অংশের একই অক্ষাংশে অবস্থিত, কিন্তু এই দিকে পূর্ব দিকে দেখা যাচ্ছে 7 ডিগ্রি বেশি টেম্পারেচার, এইদিকে 8 ডিগ্রি, 7 ডিগ্রি কম টেম্পারেচার। এই যে বিষয়টা দেখো, এই কনসেপ্টটা কি মজাদার। উত্তর দক্ষিণে উষ্ণতার তারতম্য থাকে, আর সেই তারতম্যের সাথে সঙ্গতি রেখে প্রতিনিয়ত বায়ু প্রবাহ হয়, যাকে আমরা নিয়ত বায়ু প্রবাহ বলি। তাই এই বিষয়টা রেগুলার, এটাকে আমরা কোনো গুরুত্ব দেই না যে প্রেসার বেল্টের তারতম্য, তার নিরিখে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স তৈরি হওয়া, আর সেই প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সের কারণে বায়ু প্রবাহ হওয়া নিয়মিত ভাবে, একে আমরা কোনো গুরুত্ব দেই না। কিন্তু আমরা হঠাৎ করে ইন্ডিয়ান ওশান ডায়াপোলকে গুরুত্ব দিচ্ছি কেন? কারণ এটি একই অক্ষাংশে কম বেশি অবস্থিত সমুদ্রের দুটি ক্ষেত্র। একটা ক্ষেত্রে উষ্ণতা 6 ডিগ্রি বেশি, একটা ক্ষেত্রে 6 ডিগ্রি কম। যখন এটা হয়, তখন দেখা যায় উত্তর দক্ষিণের বায়ু প্রবাহ, মানে অ্যাজ পার প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, উত্তর দক্ষিণের বায়ু প্রবাহটা হঠাৎ করে থমকে যায়। উত্তর দক্ষিণের যে বায়ু প্রবাহ হওয়ার কথা বা হয় যেটা রেগুলারলি, সেটা বেশ খানিকটা থমকে যায়। কিন্তু এখানে গুরুত্ব পেয়ে বসে পূর্ব পশ্চিমের উষ্ণতার তারতম্যটা। যখনই পূর্ব পশ্চিমের উষ্ণতার তারতম্যটা প্রভাব, মানে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হয়ে যায়, তখন দেখা যায় এখানে একটা এই রকম ভাবে অনুভূমিক চক্র তৈরি হয়, অনুভূমিক একটা সার্কুলেশন জেনারেট করে। এই যে অনুভূমিক চক্রটা, এই চক্রটা কেন্দ্রকে দুটো সেন্টার পয়েন্টকে বেস করে সার্কুলেট করে। এই সেন্টার প্লেস দুটোকেই আমরা বলি পোল। তো এই পোলটার মধ্যে একটা নিশ্চয়ই গরম জায়গা হবে, একটা ঠান্ডা জায়গা হবে। যেটা গরম, সেটা মানে উষ্ণতা বেশি যে জায়গায়, সেটাকে আমরা লো প্রেশার জোন বলবো। আর যেটায় কম, সেটাকে হাই প্রেশার জোন বলবো। তো এই হাই প্রেশার লো প্রেশার দুটো পোল তৈরি হয়, যাকে ইন্ডিয়ান ওশান ডায়াপোল বলা হয়। ইন্ডিয়ান ওশানের উপর তৈরি হচ্ছে, তাই একে ইন্ডিয়ান ওশান ডায়াপোল বলছি। ওকে, এবার এটা না বেশ মজাদার বিষয়। এটা কোনো বছর দেখো, এখানে ছবিতে রয়েছে, কোনো বছর এই ইন্ডিয়ান ওশানটার ওয়েস্টার্ন সাইডে টেম্পারেচার কম হয়, আবার কোনো বছর দেখা যায় ওয়েস্টার্ন সাইডে টেম্পারেচার বেশি হয়, ওয়েস্টার্নে টেম্পারেচার বেশি হয়। এখানে কালার দিয়ে বোঝানো হয়েছে, লাল কালার মানে টেম্পারেচার বেশি, নীল মানে টেম্পারেচার কম। এই যে বেশি কম হয়, তার ভিত্তিতে আমরা একে দুটো ফেজ বলি। কি বলি? দুটো ফেজ বলি। মনে রাখবে, যতক্ষণ এটা 4 ডিগ্রির আশেপাশে থাকবে টেম্পারেচারের হেরফের, তখন তাকে আমরা নিউট্রাল ফেজ বলি। কি ফেজ বলি? নিউট্রাল ফেজ। আর যখন 4 ডিগ্রি বেশি হয়ে গেল এবং একটা দিক দেখা যাবে, এই যে পশ্চিম দিকটা ওয়েস্টার্ন সাইড, যখন টেম্পারেচার কম থাকে, তখন তাকে আমরা নেগেটিভ ফেজ বলবো। আর যখন ওয়েস্টার্ন সাইডে টেম্পারেচার, ওয়েস্টার্নকে দিয়ে মনে রাখো কেন, তার কারণ আমাদের তো দক্ষিণ পশ্চিম মৌসুমী দিয়েই আমাদের মাথা ব্যথার বিষয়। তাই ওয়েস্টার্ন সাইডকে আমরা মনে রাখি, তাহলে দেখবে তুমি পজিটিভ নেগেটিভটা মনে থাকবে তোমার। ওয়েস্টার্ন সাইড যদি শীতল হয়, তাহলে সেটাকে নেগেটিভ বলবে। আর ওয়েস্টার্ন সাইড যদি উষ্ণ হয়, তাহলে সেটাকে আমরা পজিটিভ ফেজ বলবো। তাহলে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো ফেজ আছে এর। এবার এই দুটো ফেজের সাথে
প্রত্যক্ষভাবে মৌসুমীর যোগ রয়েছে। কিভাবে দেখো, এখানে দেখো আমি লিখে দিয়েছি, দ্য ইন্ডিয়ান ওশান ডায়াপোল ইজ অ্যান ইরেগুলার অসিলেশন, রেগুলার নয়, অফ সি সারফেস টেম্পারেচার in which the western Indian Ocean become alternately ওয়ার্মার। যখন ওয়েস্টার্ন সাইড ওয়ার্মার হয় তখন তাকে আমরা পজিটিভ বলি, যখন গরম হয় তখন তাকে পজিটিভ বলি, যখন কোল্ডার হয় তখন তাকে নেগেটিভ ফেজ বলি। ওকে, দেন দ্য ইস্টার্ন পার্ট অফ ওশান। ওকে, এবার দেখো, আচ্ছা এখানে ওই বিষয়টাকে তুলে ধরা হয়নি, আমি এমনি নিজে বুঝিয়ে দিচ্ছি, ওখানে লেখা নেই। যখন পজিটিভ ফেজ হবে, পজিটিভ ফেজ যখন হবে তখন কি হয় দেখো, বা নেগেটিভটা আগে বুঝে নাও। নেগেটিভ ফেজে কি হয়, ভারতবর্ষ এই যে রয়েছে, ভারতবর্ষ, ভারতবর্ষের পশ্চিম দিকটা শীতল, পূর্ব দিকটা উষ্ণ। তাহলে আমরা জানি বায়ু নিম্ন অ্যাটমসফিয়ারে বায়ু সবসময় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যায়, আর ঊর্ধ্ব বায়ুমণ্ডলে উল্টো দিকে যায়। এই দেখো, ঊর্ধ্ব বায়ুমণ্ডলে আবার উল্টো দিকে গিয়ে একটা সার্কুলেট জেনারেট করে। ওকে, আমাদের মাথা ব্যথা হলো নিম্ন বায়ুমণ্ডলকে নিয়ে, কারণ নিম্ন বায়ুমণ্ডল দিয়ে যখন বায়ু বাহিত হবে তখন সেই বায়ুর মধ্যেই এই ইনস্ট্যাবিলিটি পাওয়ার থাকবে। কেন, বায়ু যখন শীতল অঞ্চল থেকে গমন করছে তখন দেখা যাচ্ছে যে সেই বায়ুর সাথে একটু একটু করে জলীয় বাষ্প গেইন হচ্ছে, যত যাচ্ছে সামনের দিকে গরমের দিকে তত জলীয় বাষ্প নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে যখন গরম অঞ্চলে চলে আসলো যেখানে টেম্পারেচার বেশি হওয়ার কারণে লো প্রেসার, সেখানে এসে বায়ু কি করবে, ঊর্ধ্বগামী হয়ে যাবে, ওপরে উঠবে। এবার বায়ু যখন ওপরে উঠছে যত উপরে উঠবে তত শীতল হবে, আর শীতল হওয়া মানেই বায়ু বয়স্ক হয়ে যাচ্ছে, মানে বায়ু দুর্বল হয়ে যাচ্ছে, অর্থাৎ ওর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমছে। তাই জন্য যে পরিমাণ জলীয় বাষ্প এতক্ষণ ধরে বয়ে নিয়ে আসলো সেই জলীয় বাষ্প আর ও নিয়ে যেতে পারবে না। তখন কি হবে, উপরের দিকে উঠতে উঠতেই ও আস্তে আস্তে ইনস্ট্যাবিলিটির ফেজে চলে আসবে, এবং যে পরিমাণ জলীয় বাষ্প ওভারলোডেড হয়ে যাচ্ছে সেইগুলো জলকণায় পরিণত হয়ে ঘনীভূত হয়ে ইনস্ট্যান্ট সেখানে বৃষ্টিপাত শুরু হবে। এই বিষয়টা নেগেটিভ ফেজে যখন হয় তখন দেখা যায় যে অস্ট্রেলিয়া ঘেঁষা জায়গা যদি আমরা দেখি, এই যে অস্ট্রেলিয়াকে ঘেঁষা আমাদের যে দ্বীপীয় এশিয়ার যে দ্বীপীয় রাষ্ট্রগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়। এই সিচুয়েশনটাকে আমরা নেগেটিভ ফেজ বলে থাকি। আর এই নেগেটিভ ফেজ যখন হয় তখন যে জায়গাগুলো সোর্স রিজিয়ন, আমাদের দক্ষিণ পশ্চিম দিক তো, ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম দিক তো সোর্স রিজিয়ন, তাহলে ভারতের দক্ষিণ পশ্চিম দিক থেকে কারা যেন বায়ু বায়ুকে চুরি করে নিয়ে গেছে, কারা যেন বায়ুকে চুরি করে নিয়ে গেছে, তাহলে কি হবে, স্বাভাবিকভাবেই আমাদের ভারতের কথা ভুলে যাবে, ভারতে আর ঢুকবে বায়ু, ওকে তো চুরি করে নিয়ে গেছে, অন্য পথে কে যেন নিয়ে চলে গেছে, তাহলে বায়ু ভারতে আর ঢুকবে না। খুব দুর্বল, একেবারে ঢুকবে না এমনটা নয়, যে বায়ু ঢুকবে, কারণ স্বাভাবিকভাবেই প্রেসার বেল্ট শিফটিং এর কারণে তো হচ্ছে এটা, তো তাই জন্য বায়ুকে ঢুকতে হবে, কিন্তু বায়ুর তীব্রতা ভীষণ দুর্বল হয়ে যাবে। এই ফেজটা নেগেটিভ ফেজ, এই ফেজে কিন্তু আমাদের ভারতের জন্য মোটেই ভালো নয়। পজিটিভ ফেজ কি, পজিটিভ ফেজ হলো উল্টো দিক, ভারতের দক্ষিণ পশ্চিম দিকে হাই লো প্রেসার তৈরি হচ্ছে, তাই এখানে এই জায়গাটা হলো নিজে চোর। নিজে চোর কেন, কারণ অন্য জায়গা থেকে বায়ুকে টেনে আনবে, এই দেখো টেনে নিয়ে আসছে বায়ুকে, বায়ুকে টেনে নিয়ে চলে আসছে, তাহলে বায়ুকে টেনে নিয়ে যদি এখানে আসে এই জায়গাটা, এই জায়গাটায় বায়ু যদি অন্য জায়গা থেকে আসে তাহলে বায়ুর মাত্রা অনেক গুণ বেড়ে যাবে, তো বেড়ে যাওয়ার কারণে দেখা যাবে, মানে যদি কোনো একটা জায়গায় কোনো একটা পাত্রে প্রচুর চারিদিক থেকে ধরো কেউ, মানে সেই দান বাক্সে সবাই টাকা ফেলছে, স্বাভাবিকভাবে সেখান থেকে যদি এক মুঠ কেউ নিয়ে নেয় তাও কারোর মাথা ব্যথা নেই, ঠিক আছে, আর যদি দান বাক্স থেকে সবাই নিয়ে চলে যায় তাহলে আমি 1 টাকা নিলেও একটা সমস্যা। তো বিষয়টা এই রকম, চারিদিক থেকে, বা চারিদিক না বলে বলো যে পূর্ব দিক থেকে প্রচুর পরিমাণে বায়ু আসছে, তাহলে এটা ভরে যাচ্ছে প্রচুর বায়ু, তাই জন্য দেখা যায় ভারতবর্ষে যে রুটিন বায়ু ঢুকবে সেই রুটিন বায়ু ঢোকার সাথে সাথে এখান থেকে কিছু বায়ু বলে আমিও যাব, তখন দেখা যায় যে যে পরিমাণ বায়ু ভারতে ঢুকবে
তার থেকে অনেক গুণ বেড়ে যায় বায়ু প্রবাহের মাত্রা। তাই নেগেটিভ পজিটিভ ফেজ যখন হয় তখন ভারতের জন্য অত্যন্ত লাভের। তাই দেখা যায় ভারতবর্ষে হয় প্রচুর পরিমাণে বৃষ্টি। ভারতবর্ষে বৃষ্টি হয় প্রচুর, মৌসুমীর ইন্টেন্সিটি খুব বেড়ে যায়। এবং এখানে একটা কথা মনে রাখো, যখন আমরা এল নিনো লা নিনা পড়ি তখন আমরা একটা কথা বলি না, দেখবে পার্থক্যে লেখা থাকে, যারা পার্থক্য পড়েছো কলেজ মানে কি বলে ডিগ্রি কোর্সে পড়ার সময়, তখন আমরা পড়েছিলাম না যে এল নিনো নেগেটিভ ফেজ, লা নিনা পজিটিভ ফেজ। তাহলে লা নিনার সময় ভারতে কি হয়? প্রচুর বৃষ্টি হয়। লা নিনা কি? পজিটিভ ফেজ। আর এল নিনো কি? নেগেটিভ ফেজ। আশা করি এই দুটোর সাথে কোরিলেট করে ফেলতে পারলে কোনো সমস্যা হবে না। তো ইন্ডিয়ান ওশান ডায়াপোলের সাথে ভারতের মৌসুমীর এই যোগ সন্ধিটা রয়েছে। আশা করি এর থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কারোর কোনো সমস্যা হবে না। এবার আমরা পরের কনসেপ্টে যাব। এবার পরের কনসেপ্ট হলো সোমালি কারেন্ট অ্যান্ড মনসন রিলেশনশিপ।